5 দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফ্রান্সে। এলিসি প্রাসাদে রাজকীয় সংবর্ধনা, ম্যাক্রো হাসিনা বৈঠক। পরিবহন ধর্মঘটে পাঠানো যায়নি 500 কোটি টাকা মূল্যের তৈরি পোশাক। 3,500 কন্টেইনার না নিয়ে চট্টগ্রাম বন্দর ছাড়তে বাধ্য হয় 7টি জাহাজ। $50 লাখ ক্ষতির শঙ্কা। রাজধানীর বেশিরভাগ হাসপাতালের রোগীর বিছানার চাদর ধোয়া হয় বুড়িগঙ্গার নোংরা পানিতে। সনাতন পদ্ধতি না পাল্টালে ভয়াবহ সংক্রমণের আশঙ্কা। পুলিশ পরিচয় পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা দাবি, 2 প্রতারক গ্রেফতার। ভেরিফিকেশনের নামে টাকা চাইলে সরাসরি স্পেশাল ব্রাঞ্চে যোগাযোগের পরামর্শ। এবং টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রথম শিরোপার পথে এগিয়ে যেতে ছাড় দিতে নারাজ ব্ল্যাক ক্যাপরা। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। 5 দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফ্রান্সে। মঙ্গলবার দেশটিতে পৌঁছেই বৈঠক করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে। এ সময় ফ্রান্সের এলিসি প্রাসাদের রাজকীয় কায়দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায় দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান গার্ড। দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এই সফরে ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির পিতার নামে প্রবর্তিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেবেন শেখ হাসিনা। জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপের 26তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফ্রান্সে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:30টায় ফ্রান্সের প্যারিসে নামার পর দুপুরেই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান এলিসি প্যালেসে। 2 শীর্ষ নেতা ফটো সেশনে অংশ নিয়ে প্যালেসের ভেতরে যান আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে। প্রেসিডেন্টের সরকারি বাসভবন বা এলিসি প্যালেসের ঐতিহ্য বজায় রেখে রাজকীয় রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় প্রেসিডেন্সিয়াল গার্ড। এ সময় 2 দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রীকে। প্যালেসের কর্মকর্তাদের নিয়ে প্রেসিডেন্সিয়াল গার্ড পরিদর্শন করেন সরকার প্রধান। এলিসি প্যালেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পুরো প্রাসাদের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। পরে বঙ্গবন্ধু কন্যাকে রিপাবলিকান গার্ডের তরফ থেকেও সম্মান জানানো হয়। এবারের সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়াও ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবং প্রথমবারের মতো প্রবর্তিত ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ 22 বছর পর বাংলাদেশের কোন সরকার প্রধানের এই সফর 2 দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করে তুলবে বলে মনে করছেন তারা। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ফ্রান্সের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের দাবি জানিয়েছেন প্রবাসীরা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজধানী প্যারিসে জড়ো হয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্যারিস থেকে সেই খবর জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে পৌঁছলে তাকে স্বাগত জানাতে আগে থেকেই সেখানে জড়ো হন ফ্রান্স আওয়ামী লীগ ও ইউরোপ আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যানার প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে যান তারা। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা। 22 বছর পর বাংলাদেশের সরকার প্রধানের এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন প্রবাসীরা। তারা বলছেন প্রধানমন্ত্রীর এই সফরে ফ্রান্স ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। শেখ হাসিনার এই সফর অত্যন্ত গুরুত্ব বহন করে। এই সফরের মাধ্যমে তিনি ফ্রান্সের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সাথে একাধিক বৈঠকে মিলিত হবেন এবং বাংলাদেশে ফ্রান্সের স্বনামধন্য বিভিন্ন কোম্পানিকে দেশে বিনিয়োগের উৎসাহিত করবেন। স্বাধীনতার পরে এ প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রীয় সফরে এসেছেন। ইউরোপের সকল দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আজকে যেই উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে তা দলের জন্য অনেক
লাভবান। প্রধানমন্ত্রীর এই সফরে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা প্রবাসীদের। ফ্রান্সের রাষ্ট্রীয় সফরে প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন। আর এই আলোচনার মধ্য দিয়ে ফ্রান্স ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। অমরুল ওসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। অন্য প্রসঙ্গ, অবশেষে দেশের বাজারে অনুমোদন মিলল খাওয়ার করোনার ওষুধ মলনুপিরাভির। আজ থেকে স্বল্প পরিসরে মিলছে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে। এর আগে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই ওষুধ ব্যবহারে মৃত্যু ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে বিশেষজ্ঞরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্নীতি বন্ধ না হলে মিলবে না সুফল। দেশের বাজারেই এখন মিলছে মহামারী করোনা মোকাবেলার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির। দেশে প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো। এটা ট্যাবলেট হলে সবার জন্য সহজলভ্য হবে। এটা দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। যদি সহজলভ্য হয়, সাধারণ মানুষ এটা কম দামে পায়, তো সবার জন্যই ভালো হবে। 10টার একটা বক্স 700 টাকা রেট, কোম্পানি রেডি করা আছে। এরই মধ্যে মলনুপিরাভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বেক্সিমকোর পাশাপাশি উৎপাদনের অনুমোদন পেয়েছে এসকেএফ। এছাড়া স্কয়ার, ইনসেপ্টার সহ আরও 8টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মলনুপিরাভিরটা এটা ইউকেএমএইচআর গত 4 নভেম্বর এটা অ্যাপ্রুভাল দেয় এবং এরপরে আমাদের দেশে আমরা গতকাল অর্থাৎ 8ই নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওনারা তাদের আমরা মার্কেটিং অথরাইজেশন দেই এবং আজকে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ওনারা মার্কেটিং অথরাইজেশন আমাদের কাছে পেয়েছে। প্রতিদিন সকালে 4টি ও রাতে 4টি করে ওষুধ সেবন করতে হবে 5 দিনে মোট 40টি। এতে করে সুস্থতার হার বাড়বে, কমবে মৃত্যুর হার। তবে অবশ্যই ওষুধ সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ মেনে। কোনো ওষুধ কিন্তু টিকার বিকল্প নয়। টিকা যাদের নেওয়ার কথা, যে আমাদের প্রোগ্রাম চলছে, টিকা গ্রহণ করতে হবে। তবে এটি ডক্টররা এটি নির্ধারণ করবেন যে কাকে মেডিসিনটা দেওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের 5 দিনের মাথায় দেশে অনুমোদন ও উৎপাদন নিঃসন্দেহে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত। তবে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে মাশুল গুনতে হতে পারে। চিকিৎসকের পরামর্শ কথা দিয়ে বলা হয়েছে, এটি শুধুমাত্র কথার কথা নয়, চিকিৎসকের পরামর্শ মতো অবশ্যই শুধুমাত্র যৌক্তিক পরিবেশে বা কন্ডিশনেই এই ওষুধটি যেন গ্রহণ করা হয়। অন্যথায় আসলে একটি হাতে পাওয়া অস্ত্র আমরা অকারণে হারাতে পারি। শিগগিরই দেশের সব জেলায়, বিশেষ করে করোনা প্রবণ এলাকায় এই ওষুধ সরবরাহ করা হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার অধিকাংশ হাসপাতালের রোগীর বিছানার চাদর ও চিকিৎসকদের ব্যবহৃত কাপড় চোপড় ধোয়া হয় বুড়িগঙ্গার নোংরা পানিতে। অস্বাস্থ্যকর পরিবেশে ধোয়ায় কতটুকু জীবাণুমুক্ত হচ্ছে এসব কাপড়, তা নিয়ে নেই কোনো সুনির্দিষ্ট হিসেব। এসব ব্যবহার কতটা সুরক্ষা দিচ্ছে রোগী বা চিকিৎসকদের জন্য? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সনাতন এই পদ্ধতি না পাল্টালে ভয়াবহ সংক্রমণের মুখোমুখি হওয়ার আশঙ্কা বাড়ছে দিনকে দিন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। কোনো লন্ড্রির কাপড় নয়, এসব কাপড় ব্যবহৃত হবে রোগী ও চিকিৎসকদের জন্য। রাজধানীর বেশিরভাগ হাসপাতালের ব্যবহৃত কাপড় প্রায় প্রতিদিন এভাবেই ধোয়া হয় বুড়িগঙ্গার নোংরা পানিতে। জীবাণুনাশের জন্য এসব কাপড় ধোয়া হলেও কতটা জীবাণুমুক্ত হচ্ছে রোগী ও চিকিৎসকদের আচ্ছাদন। দেশের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ঢাকা মেডিকেলেও সনাতন পদ্ধতিতে কাপড় পরিষ্কার করতে দেখা গেছে। তাতে নেই ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। অথচ প্রতি পিস কাপড় পরিষ্কার করতে সরকারের খরচ হয় 8 থেকে 9 টাকা। আর যারা এ কাজে নিয়োজিত তাদেরও নেই কোনো স্বাস্থ্য সুরক্ষার বালাই। অনেক লোক আপনি নতুন আইসে দেখা ডরাই গেছে গা, চলে গেছে। এর অনেক ধরনের রক্ত ধরনের অনেক জীবাণু আহে। অতিরিক্ত যদি ব্লিচিং পরে যায়, এটা তো ক্ষতি দিবে, ধরনের রুম্বা পরে যা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সনাতন এই পদ্ধতি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হলেও তা কবে শেষ হবে জানা নেই কারো। সুযোগ পেলেই হাতের মাধ্যমে করার চেষ্টা করে। আমরা যে সেখানে খুব বেশি প্রেশার দিয়ে আধুনিক পদ্ধতি করতে পারছি সেটাও না। তো এই জায়গাটা আমরা এখন চিন্তা করছি যে কিভাবে আরো আধুনিক করা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, কাপড় পরিষ্কারের পদ্ধতি বদলানোর সময় এসেছে, নয়তো সংক্রমণ ছড়িয়ে নতুন ঝুঁকিতে পড়তে পারেন হাসপাতাল সংশ্লিষ্ট সবাই। দুটো জিনিস থাকতে পারে, এক ধরনের হলো জীবাণু, দ্বিতীয়ত হলো নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক, যেটা আমাদের হাসপাতালের ওটি থেকে শুরু করে বিভিন্ন বেডে ব্যবহার করলে সেখানে জীবাণু সংক্রমণ ঘটতে পারে। দেশের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ঢাকা মেডিকেলে
রোগীদের ব্যবহারের বিভিন্ন বিছানাপত্রগুলো উন্মুক্ত পদ্ধতিতে এখানে পরিষ্কার করা হয়। আর এই পরিষ্কার কাজে যারা জড়িত থাকেন তারাও যেমন বিভিন্ন ঝুঁকিতে থাকে, তেমনি করে এই কাপড় চোপড়গুলো পরবর্তীতে পরদিন রোগীদের যেভাবে সরবরাহ করা হয় তাতে করে জীবাণু বা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভাইরোলজি বিশেষজ্ঞরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের পরিবহন ধর্মঘটে পণ্য বোঝাই 3,500 কন্টেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে বাধ্য হয়েছে 7টি জাহাজ। এতে অন্তত 500 কোটি টাকা মূল্যের তৈরি পোশাক বিদেশি ক্রেতার কাছে পাঠানো যায়নি। ফলে এসব গার্মেন্টস পণ্য পাঠানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পাশাপাশি জাহাজ খালি অবস্থায় চলে যাওয়ায় 50 লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এই দেশের এজেন্টরা। সাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পরিবহন ধর্মঘটের কারণে জাহাজের হুক পয়েন্টে পৌঁছাতে না পারায় 7 নভেম্বর 3টি জাহাজ 1900 টিউএস এবং 8 নভেম্বর আরও 3টি জাহাজ 1500 টিউএস রপ্তানি পণ্যবাহী কন্টেনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এর সিংহভাগে ছিল বিদেশি ক্রেতাদের অর্ডারের তৈরি পোশাক, যার আন্তর্জাতিক বাজার মূল্য 500 কোটি টাকার বেশি। এই অবস্থায় আর্থিক ক্ষতির পাশাপাশি চলতি নভেম্বর মাসে 4 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। বড় ক্ষতিটা হচ্ছে বায়ার ইনসিকিউরিটি ফিল করবে। কোনো কারণ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া এভাবে যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে, আমরা ব্যবসা হাতছাড়া হয়ে যেতে পারে। শুধুই যে পণ্যবাহী কন্টেনার ফেলে রেখে জাহাজ বন্দর ত্যাগ করেছে তা নয়, এই সময় বিদেশ থেকে কাঁচামাল নিয়ে আসা প্রায় 12,000 কন্টেনার কারখানায় পৌঁছাতে পারেনি। আর ধর্মঘট প্রত্যাহার হলো প্রয়োজনীয় ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি পাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাতে এসব যানবাহনের ভাড়াও বেড়ে গেছে কয়েক গুণ। অ্যাভেলেবিলিটি নেই, মানে ডিমান্ড বেশি, সাপ্লাই ওরকম নেই। এটার সুদূর প্রসারী এফেক্ট হলো যে আমাদের আগামী 10 থেকে 15 দিন এটার মাসুল যারা আমদানিকারক, যারা রপ্তানিকারক সবাইকে দিতে হবে। কন্টেনার ফেলে জাহাজগুলো বন্দর ছেড়ে যাওয়ায় দেশীয় এজেন্টরা ক্ষতির মুখে পড়েছে 50 লাখ মার্কিন ডলারের বেশি। আর প্রায় 5000 কন্টেনার শিপমেন্ট বিলম্বিত হয়েছে। জাহাজ ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে এবং সে যদি কন্টেনার না নিয়ে যায় তাকে তো এটা ক্ষতিগ্রস্ত, তাকে তো ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই পরিবহন ধর্মঘটটা হঠাৎ করে যেন এই ধরনের পরিবহন ধর্মঘট না করে সরকারের সাথে আলোচনা করে এটার সমাধান করা উচিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ধর্মঘট পালন করে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চালক, শ্রমিক ও মালিকেরা। এতে দেশের বন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পাসপোর্ট আবেদনকারীর নথি কৌশলে সংগ্রহ করেন অধিদপ্তরের এক ঝাড়ুদার। পরে তা তুলে দেন প্রতারকদের হাতে। প্রতারকরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা পরিচয়ে ফোন দেন ভেরিফিকেশনের জন্য, দাবি করেন টাকা। আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরের সেই ঝাড়ুদার এবং এসবির সাব ইন্সপেক্টর পরিচয় দেয়া 2 প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ভেরিফিকেশনের জন্য টাকা চাইলে সরাসরি স্পেশাল ব্রাঞ্চে যোগাযোগের পরামর্শ পুলিশের। বুলবুল রেজা রিপোর্ট। জি, আমি জামিউল হক বলছিলাম ডিএসবি থেকে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দাবি করছেন টাকা। পরিচয় নিশ্চিত কিংবা যাচাই বাছাই না করেই টাকা দিতে সম্মতি প্রদান পাসপোর্ট আবেদনকারীর। ঠিক আছে, আমি বিকাশে টাকা পাঠাইয়া আমি আপনাকে টেলিফোন দিতেছি। আর এটাই কি আপনার বিকাশ নম্বর? মোহাম্মদ মাহে আলম ওমরা পালনের উদ্দেশ্যে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলেন আগারগাঁও অফিসে। 4-5 দিন পর পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের জন্য ফোন দিয়ে টাকা দাবি করা হয়। আপনি আমাদেরকে 1,500 টাকা দেন, আপনি ভেরিফিকেশন ওকে করে দেন। তা আমি বললাম না, আমি তো ওমরা হজ করতে যাবো, আমি এত টাকা টুকা দিতে পারবো না। আমি বললাম না, 500 টাকা দিন। এরকম আরও বেশ কিছু অভিযোগের তদন্ত করতে গিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানতে পারে একটি প্রতারক চক্র পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। রাজধানীতে অভিযান চালিয়ে চক্রটির 3 সদস্যকে গ্রেফতার করার পর জানা যায় তাদের মধ্যে মফিজুল হক টুটুল আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের ঝাড়ুদার ও মালি, বাকি 2 জন পেশাদার প্রতারক চক্রের সদস্য। পাসপোর্ট আবেদনকারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত নথি কৌশলে সংগ্রহ করত টুটুল। পরে তা তুলে দিত চক্রের বাকি সদস্যদের কাছে। এবার তারা পুলিশ পরিচয়ে বাসায় না গিয়ে ভেরিফিকেশন করে দেওয়ার নামে টাকা দাবি করত। বাংলাদেশের যে কোনো বৈধ নাগরিক আপনার পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য এবং এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে
সরকারি ফি ব্যতীত কোথাও কোনো অর্থ প্রদান করতে হবে না। পুলিশের দাবি, স্পেশাল ব্রাঞ্চের কেউ পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দেয় না। নিয়ম হচ্ছে সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করা। এসবি সাব ইন্সপেক্টররা কখনোই মানে টেলিফোনের মাধ্যমে ভেরিফিকেশনের কথা বলবে না। তারা ভেরিফিকেশন করতে বাসায় যাবে, তাদের পরিচয় দিবে। যারা পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যায় তারা যেন কোনো দালাল বা প্রতারক চক্রের কবলে না পড়ে। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশের কোনো সদস্য টাকা চাইলে না দেওয়ার পরামর্শ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঋণ জালিয়াতি ও অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 45 লাখ টাকা অর্থদণ্ড এবং 78 লাখ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও 8 আসামিকে। সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপক্ষ। 2 দফা পেছানোর পর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকালে কারাগার থেকে আনা হয় 1 আসামিকে। জামিনে থাকা 6 আসামিও উপস্থিত হন। পলাতক এসকে সিনহা সহ 4 জন। প্রায় 2.5 ঘন্টার রায়ে ঘুরে ফিরেই উঠে আসে ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধান বিচারপতির ঋণ জালিয়াতির বিষয়টি। আদালত বলেন, সহজ সরল 2 জন মানুষকে ব্যবহার করে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন এসকে সিনহা। সেই অর্থ পাচারও করেছেন তিনি। আর ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা মানেনি তৎকালীন ফার্মার্স ব্যাংক। রায়ে এসকে সিনহাকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড করা হয় 45 লাখ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে সিনহার 78 লাখ টাকা। বাকি 8 আসামিকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। খালাস পেয়েছেন 2 জন। মাননীয় আদালত বলেছেন যে এটা একজন সাবেক বিচারপতির কাছ থেকে এই ধরনের আশা করা যায় না। এটা তো লোভী এবং গ্রিডি একটা ক্যারেক্টার বেরিয়ে আসে। আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না, যে সে যত ক্ষমতাশালী হোক না কেন বা যে পদেই থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতে হবে এবং আইনে যদি তাকে অপরাধী প্রমাণ করা যায় তাকে সাজা ভোগ করতেই হবে। রাষ্ট্রপক্ষ বলছে, আদালতের আদেশে দণ্ডিত হওয়ায় সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিতে হবে সরকারকে। এই রায়টা কার্যকরী করতে হবে এবং এই জন্য যে বিদেশে পালিয়ে থাকলে তাকে সেখানে অন্তত যেভাবে হোক আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করে তাকে দেশে ফিরে আনার অবশ্যই দরকার। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী। আইনের কিছু ব্যর্থ রয়ে গেছে, যে কোনো জাজমেন্টের জন্য অপেক্ষা করব, জাজমেন্ট পাওয়ার পরবর্তী পর্যায়ে উচ্চ আদালতে যাব। মামলা হওয়ার আগে দেশ ছাড়েন দেশের 21তম প্রধান বিচারপতি এসকে সিনহা। নানা অনিয়মের মুখে বিদেশে বসেই পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতির দণ্ড হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটি প্রথম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেছেন, এতে প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নন। তবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই ঘটনায় তার খারাপ লেগেছে বলেও জানান মন্ত্রী। বলেছেন, প্রধান বিচারপতির বিচার এদেশের নতুন হলেও বিশ্বে এমন বহু নজির রয়েছে। আদালতে এসকে সিনহার সাজার রায় ঘোষণার পরপরই সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। সাবেক বিচারপতির বিচারের ঘটনায় মন্ত্রী আক্ষেপের সুরে বলেন, বিচার বিভাগের জন্য এই দিনটি সুখের নয়। আমি একজন আইনজীবী, আমার জন্য আমি বিচার বিভাগের সাথে সারা জীবনই সম্পৃক্ত। আমার জন্য এটা সুখকর হতে পারে না, কিন্তু এটাও সঠিক যে অন্যায় করলে তার বিচার হবে এবং অন্যায় যখন হয়েছে, আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে। রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এসকে সিনহার রায় দেশে আইনের শাসন থাকার প্রমাণ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জন্য সতর্কবার্তা। যেই কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি সবসময় মেনটেন করা উচিত। আর যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার বা রাষ্ট্রের জন্য পালন করে তাকে তার কর্মকাণ্ডে আরও সতর্ক থাকা উচিত। প্রধান বিচারপতির বিচারের নজির অনেক দেশে রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে এরকম অন্যায় কোনো প্রধান বিচারপতি করেন নাই, সেই জন্য এরকম বিচার করার প্রয়োজন হয় নাই। এরকম অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো।
পৃথিবীতে কি নজির আছে এরকম বিচারের? হ্যাঁ, পৃথিবীতে নজির আছে। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিচার দায়িত্ব থেকে অব্যাহতির ২৭ মাসেও শেষ হয়নি ৩ বিচারপতির অনিয়ম তদন্ত। অগ্রগতি নিয়ে তথ্য নেই খোদ সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে। এদিকে বিচার কাজে অংশ নিতে না পারলেও বেতন ভাতা, আবাসন, যানবাহন সহ আনুষঙ্গিক সব সুযোগ সুবিধা ভোগ করছেন ৩ বিচারপতি। অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইন বিশেষজ্ঞদের অভিমত, বিচার বিভাগের মর্যাদার স্বার্থেই বিষয়টির দ্রুত সুরাহা করা দরকার। ২৭ মাস ধরে বন্ধ হাইকোর্টের ২টি এজলাস। পেশাগত অসদাচরণ ও অনিয়মের অভিযোগে ৩ বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার পর থেকেই বিচার প্রার্থীদের জন্য খুলেনি ২ কোর্টের দরজা। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর ৩ বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হলেও তা এখন ফাইল বন্দি। তদন্তের অগ্রগতি বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। আইনজীবীরা বলছেন, বিষয়টি দ্রুত সুরাহা হওয়া দরকার। ৩ জন উচ্চতর আদালতের বিচারপতি বিচার কার্য পরিচালনা করছে না, কেন করছে না, কী কারণে করছে না, এটার ব্যাখ্যা রাষ্ট্রপতির সচিবালয় থেকে আসা উচিত বলে আমি মনে করি। আইনটা কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে না সংসদীয় পদ্ধতিতে হবে? আমার মনে হয় এই কারণেই বোধহয় বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে গত ৭ মাস ধরে। কিন্তু এটা কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। বিচারপতি অপসারণ প্রক্রিয়া নিয়ে মতবিরোধ থাকলেও এ বিভাগের মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপের পরামর্শ অবসরপ্রাপ্ত বিচারপতির। ওনারা রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু ওনারা বিচার কার্য পরিচালনা করছে না। এটা আদৌ কতখানি সঠিক? এই ৩ জন বিচারককে এভাবে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে, এটা একটা তো সুরাহা হওয়া উচিত। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, প্রমাণিত হয়, তাদের সরিয়ে দেওয়া হবে। বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অধস্তন আদালতের মামলায় হস্তক্ষেপ এবং বিচারপতি কাজী রেজাউল হকের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলায় অনিয়মের অভিযোগে ২০১৯ সালের আগস্টে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডাটা শেষ হলেও জরুরি প্রয়োজনে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতে পারবেন গ্রাহক। মঙ্গলবার এই সেবা চালু করার পাশাপাশি নতুন একটি অ্যাপ উদ্বোধন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এখন যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিটিআরসি এর তথ্য অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় বাংলাদেশ রয়েছে ১০ম অবস্থানে। দেশকে ডিজিটাল তথ্য সেবায় এগিয়ে নিয়ে যেতে প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল অপারেটরগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়ে এসেছে নতুন সেবা। সেই সেবার আওতায় মোবাইল ডাটা শেষ হয়ে গেলেও জরুরি প্রয়োজনে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতে পারবেন গ্রাহকরা। এছাড়া উদ্বোধন করা হয়েছে ডিসকভার অ্যাপ নামে নতুন একটি সেবা কার্যক্রম। এই অ্যাপের মাধ্যমে বিনামূল্যে প্রতিদিন একটি নির্দিষ্ট ডাটা ব্যবহার করে গ্রাহকরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পাবেন। আজকের নির্দেশিকাটি দেওয়া হচ্ছে, সেই সঙ্গে দেশের মোবাইল অপারেটরদের নির্দিষ্ট 3টি ডাটা প্যাকেজ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া মোবাইল অপারেটররা গ্রাহকদের দিনে 3টির বেশি ডাটা সংক্রান্ত SMS পাঠাতে পারবেন না। মোবাইল কানেক্টিভিটি আমাদের জনগণের জন্য সবচেয়ে বড় একটি কানেক্টিভিটির উপায়। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাতে পৌঁছানো যায় এবং তারা যেন ওইটাকে সত্যিকারভাবে ব্যবহার করতে পারে, তারপরে জীবনযাপন থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ক্ষেত্রে যাতে পরিবর্তন আসতে পারে, সেই চেষ্টাটা কিন্তু আমরা করে এসেছি। 2022 সালের মার্চ মাসের মধ্যে দেশের সব মোবাইল অপারেটররা ডাটা নির্দেশনা প্যাকেজ তৈরি করবে বলে জানান মন্ত্রী। যে পরিমাণ সহযোগিতা পেয়েছি। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। সহকর্মীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন। নানা অনিয়মের অভিযোগে শিক্ষকদেরই তোপের মুখে দিনভর অবরুদ্ধ ছিলেন তিনি। পরে রাত 8:30টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নিয়োগে বাণিজ্য দুর্ব্যবহার সহ নানা অভিযোগ। তার পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনে মঙ্গলবার দিনভর উৎকণ্ঠা।
এক পর্যায়ে সড়কে নামেন শিক্ষকরা। প্রশাসনের হস্তক্ষেপে স্কুল কম্পাউন্ডে ফিরলেও অধ্যক্ষের পদত্যাগ না করা পর্যন্ত বাড়ি না ফেরার প্রত্যয়। আমরা প্রয়োজনে সারা রাত এখানে অবস্থান করব, কালকে থেকে আমাদের ক্লাস বর্জন। এর মধ্যে জেলা প্রশাসকের কাছ থেকে পদত্যাগ করানোর মৌখিক সম্মতি নিয়ে আসার কথা জানান শিক্ষকদের একটি দল। তারপরও নিজের জায়গায় অনড় অধ্যক্ষ আবুল হোসেন। আমার চাকরি আছে মাত্র 1 বছর 9 মাস। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনছে আমি এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন মনে করি। যেগুলো এখন চাচ্ছে ওগুলা আমিও অনেকটা তৈরি করছিলাম শিক্ষকদের মুখের দিকে তাকাইয়া। অন্যান্য শিক্ষকদের তোপের মুখে এক পর্যায়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে রাজি হলেও কলম আটকে রাখেন অধ্যক্ষের স্ত্রী। এরপর পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সম্মুখেই ফের বেঁকে বসেন আবুল হোসেন। আমাদের সাথে 20 থেকে 25 জন রিটায়ার্ড টিচার জমা হয়েছেন। কেউ আছেন, কেউ নাই, কেউ অসুস্থ, কারো হাজবেন্ড, একজনের হাজবেন্ড রিসেন্টলি সুইসাইড করছে, এই টাকা পায়নি। আমি বুঝতে পারছি না ওনারা আর কত থাকতে চায়, মানে এত কি মধু আছে এখানে। লকডাউনের সময় ওনারা আমাদের অগোচরে, আমরা বাসায় সবাই এটাকে ওনারা ইয়েস করে ওনারা 10% কেটে নিয়েছে, আমরা জানিও না। আমাকে গালিগালাজ করছে এবং মারতেও গিয়েছিল। নতুন টাইলস ভেঙে আবার নতুন টাইলস লাগানো, রং করা আছে তার উপর আবার রং করা, কেনাকাটা, এইটা আত্মসাৎ করা যায়। কথায় কথায় সাসপেন্ড করবে, আমাদেরকে শোকজ করবে। 50 জন নিয়োগ দিয়েছে, 10 লাখ 8 লাখ টাকা করে টাকা নিয়ে, যেখানে কমিটি নাই, আজকেও কমিটি লোক এসে নিয়োগ দিয়ে গেছে। অবশেষে রাত 8:30টার দিকে পদত্যাগপত্রের সই। প্রায় 14 ঘন্টার অবরোধ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পান মুক্তি। শিক্ষকদের মাঝে ফেরে স্বস্তি। পরে 7 বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা আবুল হোসেনকে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার কথা জানান শিক্ষকরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, রিকশা ইজি বাইকের দখলে ময়মনসিংহ নগরীর প্রায় সব সড়ক। 3টি টার্মিনাল থেকে কয়েকশো বাস চলাচল করায় শহরে যানজট পরিস্থিতি ভয়াবহ। রিকশা ইজি বাইকের দখলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রায় সবগুলো সড়ক। সেই সাথে নগরীর ভেতর দূরপাল্লা ও লোকাল মিলিয়ে 3টি টার্মিনাল থেকে কয়েকশো বাস চলাচল করায় যানজট পরিস্থিতি ভয়াবহ। যানজটে অতিষ্ঠ নগরবাসীর দাবি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হোক। বাস টার্মিনাল স্থানান্তরে মোটর মালিক সমিতি ও নগর কর্তৃপক্ষ একমত হলেও বাস্তবায়নে নেই সমন্বিত কোনো পদক্ষেপ। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। ঘনবসতিপূর্ণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তার প্রতিদিনের চিত্র। সরু রাস্তার পুরোটাই দখল করে সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করে 12,000 লাইসেন্সপ্রাপ্ত 3 চাকার যান। পাশাপাশি অবৈধভাবে চলছে এর দ্বিগুণ। গত 2 মাসে অবৈধ রিকশা অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়ে 28 লাখ টাকা জরিমানা আদায় করেছে সিটি কর্পোরেশন। তবুও থেমে নেই এই 3 চাকার যানের দৌরাত্ম্য। রিকশার সাথে তাল মিলিয়ে বাস চলাচল করায় নগরীর যানজট পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। একই রাস্তাতে বাস চলতেছে, অটোরিকশা, রিকশা সব যাচ্ছে, কিন্তু এগুলো দেখার মতো লোক নাই। আগে 10 মিনিটে যে কাজটা করতে পারতাম, ইদানিং 1 ঘন্টা থেকে আধা ঘন্টা পর্যন্ত এই কাজটা করতে হইতেছে। বাস টার্মিনাল যদি টাউনের একটু বাইরে নেওয়া হয় তাহলে আরও ভালো হবে। রিকশা চলাচল সীমিত করার পাশাপাশি সিটি কর্পোরেশন এলাকা থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার দাবি সাধারণ মানুষের। টার্মিনালগুলো দূরে কোথাও সাইডে একটা স্থানান্তর হইতো তাহলে হয়তো কিছুটা হইলে লাগু হইতো আর কি। অটো রিক্সার কারণে যেমন হয়, বাস স্ট্যান্ডের কারণেও যানজট হয়। অটো রিক্সার কারণে আমরা গাড়ি চালাতে পারি না, যানজট রোডের মধ্যে। বাস টার্মিনাল স্থানান্তরে মোটর মালিক সমিতি ও নগর কর্তৃপক্ষ সদিচ্ছা প্রকাশ করলেও বাস্তবায়নে নেই সমন্বিত কোনো পদক্ষেপ। শহরের ভিতরে যে বাস স্ট্যান্ডটা আছে এটা মূলত একটা লোকাল বাস স্ট্যান্ড। সিটি কর্পোরেশনের মেয়রকে বলছি যে উনি যদি আমাদেরকে জায়গা দিতে পারেন আমরা চলে যাব। রাস্তাগুলো প্রশস্তকরণ এবং আমাদের বাস টার্মিনাল স্থানান্তর এবং একটি ট্রাক টার্মিনাল নির্মাণ, এটি এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা প্রকল্প পাঠিয়েছি, সেটি মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে। যানজট নিরসনে যত্রতত্র পার্কিং না করার পরামর্শ নগর কর্তৃপক্ষের। নগর কর্তৃপক্ষ বলছেন এই যানজট নিরসনে আগামী 2 বছরের মধ্যে সিটি কর্পোরেশন এলাকা থেকে সব ধরনের বাস টার্মিনাল স্থানান্তর করা হবে, আর এর মাধ্যমেই মিলবে সুফল। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় আরও থাকছে, যশোরে বেড়েছে ফুল চাষিদের ব্যস্ততা। করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার আশা, ঘুরে দাঁড়াতে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধ ও ঋণ চালুর দাবি। স্বাধীনতা বিরোধী চক্র ইউপি নির্বাচনের সহিংসতার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একটা তৃতীয় পক্ষ হতে পারে স্বাধীনতার বিপক্ষের শক্তি, হতে পারে খন্দকার মোস্তাকের বংশধর,
হতে পারে কোনো উগ্র মৌলবাদী শক্তি। যেহেতু নির্বাচনী এলাকাটা আমার, যারা নির্বাচনের সাথে জড়িত না, তারা একটা ক্ষেত্র প্রস্তুত করে একটা লাশের রাজনীতি হওয়ার চেষ্টা করছে। শীত মৌসুমের শুরুতেই নদ নদী আর খাল বিলের পানি কমে যাওয়ায় নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারগুলোতে সরবরাহ বেড়েছে সব ধরনের মাছের। তাজা মাছ কিনতে ভোর থেকেই বাজারে ভিড় করেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা। এই মুহূর্তে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর ঘাটে পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, শ্রেয়া, আপনি জানেন যে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর ঘাটে যে পাইকারি মাছ বাজারটি রয়েছে, এই বাজারটি প্রায় ১০০ বছরের প্রাচীন মাছ বাজার। নদীতে পণ্য পরিবহনের সুবিধা থাকায় ব্রিটিশ আমল থেকে এই মাছ বাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই বংশ পরম্পরায় এখানে প্রায় কয়েক শতাধিক ৫ শতাধিক পাইকারি আড়তদার তারা এখানে মাছের ব্যবসা করছেন। মূলত এই বাজার থেকেই নারায়ণগঞ্জের অন্যান্য বিভিন্ন শহর এবং শহরতলির বাজারগুলোতে এখান থেকেই মাছ সরবরাহ হয়ে থাকে। এই বাজারের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যেটা ক্রেতা বিক্রেতারা আমাদেরকে যেটা বলছেন যে নদী এবং খাল বিল হাওরের তাজা মাছ এখানে পাওয়া যায়, ফরমালিন মুক্ত তাজা মাছ পাওয়া যায় বলে এখানকার বাজারের বেশ একটা সুনাম রয়েছে। এখান থেকে মানুষ নিয়মিত বাজারে মাছ কেনাকাটা করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এই বাজারে কিন্তু প্রতিদিনই বড় আকারের ইলিশ এখানে দেখা যায়। আজকে আমরা দেখছি যে 700-800 গ্রাম ওজনের ইলিশ থেকে শুরু করে 2 কেজি 2.5 কেজি ওজনের ইলিশও এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা বাজারের যারা বলছেন যে এগুলো পদ্মার তাজা ইলিশ। আমরা এখন কথা বলবো যে এই বাজারের পাইকারি যে ইলিশের আড়তদার, তার সাথে আমরা এই বিষয়ে একটু জানবো। ভাই, এগুলা মূলত আসে আপনার এই যে দলুদিয়া ঘাট থেকে আছে না, দলুদিয়া ঘাট থেকে শরীয়তপুরের তেনাই। আর আপনার মনে করেন বিশেষ করে এদিকে তাজা মাছ পাওয়া যায় ময়মনসিং কিংবা সিলেট সুনামগঞ্জ থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ আসে। কাস্টমাররা মনে করেন এখান থেকে মাছ নিয়ে শান্তি পায়, এমনকি খাইয়া মজা পায় যে টাটকা মাছটা পায় আর কি। আর সরাসরি ইলিশ সম্বন্ধে ভাই বলতে গেলে যে 1.5 কেজি ওজনের মাছ ভাই এখন মনের দাম কম আছে 1000 টাকা 900 টাকা কেজি 1.5 কেজি গুলা। আর আপনার 700-800 গ্রামের গুলো আপনার দেখা গেছে এই 650-700 টাকা কেজি। আবার ওই যে 1 কেজি ওজনের মাছ আছে 850-900 টাকা কেজি। বেচা কিনা আছে ভাই, ভালো বেচা কিনা আছে। শ্রেয়া, আমরা জানলাম এই বাজারে যে ইলিশের যে ব্যাপক বেচা কিনা হচ্ছে, প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে গত প্রায় 1 মাস যাবত দেশের কোনো বৃষ্টি বাদল না হওয়ায় ঋতু পরিবর্তনের কারণে সারা দেশের নদী নালা খাল বিলের পানি কিন্তু শুকিয়ে গেছে। এই পানি কমে যাওয়ায় প্রচুর মাছের সরবরাহ বেড়েছে এবং মাছের সরবরাহ বাড়ায় দামও কিন্তু সেই তুলনায় অনেক কমেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রেতারাও এই কারণে তারা অনেক স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন, তারা সাশ্রয় কেনাকাটা করছেন। তবে বিক্রেতারা যেটা বলছেন যে মাছের যে সরবরাহ বাড়লে মাছের দাম সবসময় একটু কমই থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইলিশের পাশাপাশি বিভিন্ন নদী নালা খালবিল হাওর অঞ্চলের যে তাজা মাছগুলো এই বাজারে প্রচুর পরিমাণে উঠেছে এবং দামও তুলনামূলকভাবে সাশ্রয়, যে কারণে মানুষ ভোর থেকেই বাজারে বেচা কেনা করছেন, ভোর থেকে ইলিশ মাছ কেনাকাটা করছেন, বিভিন্ন ধরনের মাছ কিনছেন আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে বিশেষ করে সপ্তাহের ছুটির দিনগুলোতে কিন্তু প্রচুর বেচা কিনা হয়, প্রচুর কেনাকাটা হয়। এছাড়া সাধারণত 2 থেকে 3 কোটি টাকার মাছ এখানে প্রতিদিন বেচা কেনা হয় বলে আড়তদার আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারের সবশেষ খবর। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ঘাটে পাইকারি মাছ বাজার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। কার্তিকের মাঝামাঝি থেকে ঠাকুরগাঁও শুরু হচ্ছে শীতের তীব্রতা। ভোর থেকে সকাল অবধি আর শেষ বিকেলে শীতের আভাস দিচ্ছে প্রকৃতি। এ অবস্থায়
ছিন্নমূল ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আগাম প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের তথ্য ও সুমন হোসেনের ছবিতে রিপোর্ট। সবুজের মাঠে মাঠে শিশির বিন্দু আর কুয়াশার চাদর জানান দিচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগমনী বার্তা। দিন যত যাচ্ছে শীত ততই বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলার প্রান্তিক মানুষরা শীতে কষ্টে থাকেন প্রতি বছর। গরম কাপড় কেনাও কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেকের জন্য। আমরা শীত সকালে কাপড়টা কিনবো কিভাবে, এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। আমরা চাচ্ছি যে তবে শীত মোকাবিলায় এবার আগেই প্রস্তুতি নেয়ার কথা জানায় প্রশাসন। এই বরাদ্দগুলো জেলা প্রশাসন থেকে আমাদের উপজেলা প্রশাসনের কাছে বিভাজন করে দিলে আমরা এই শীতার্থ দরিদ্র মানুষজনকে এই শীতবস্ত্রগুলো বিতরণ করতে পারবো। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম দফায় 1 লাখ কম্বল ও 25 লাখ টাকার চাহিদাপত্র পাঠানো হয়েছে। এরই মধ্যে বরাদ্দ হয়েছে 26,500 কম্বল ও 5 লাখ টাকা। সময় সংবাদ, ঠাকুরগাঁও। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডাক্তার মিজানুর রহমান। গতকাল দুপুরে হাসপাতালটির অটোমেশন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিচালক জানান, উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত 4,000 চিকিৎসক ও 8,000 নার্স নিয়োগ দেওয়া হবে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া ও পরিচালক প্রশাসন প্রফেসর ডাক্তার মোহাম্মদ সামিউল ইসলাম সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবহন মালিকদের নানা অসঙ্গতি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক। এ সময় তিনি জানান, বিআরটিএর সাথে সমন্বয় না করে ডিজেলের দাম বাড়ানোর পরদিন থেকেই নারায়ণগঞ্জের বাস মালিকরা সিন্ডিকেট করে জনপ্রতি অতিরিক্ত 14 টাকা করে ভাড়া আদায় শুরু করেছে। অথচ বিআরটিএর নির্ধারিত নতুন তালিকা অনুযায়ী জনপ্রতি অতিরিক্ত ভাড়া 3 টাকা। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার করে দূরত্ব অনুযায়ী সঠিক ভাড়া নির্ধারণের দাবি জানায় সংগঠনটি। বিপিসি দেশে তেলের দাম কমায় না। শীতের শুরুতেই কাঁচা বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের সবজি। সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে বরিশালের পাইকারি কাঁচা বাজারের আড়তগুলো। এই মুহূর্তে বরিশাল সিটি বহুমুখী পাইকারি কাঁচা বাজারে আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, বরিশাল সিটি বহুমুখী পাইকারি যে কাঁচা বাজারটি আছে, সেই কাঁচা বাজারে কিন্তু এখন দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের সবজিতে ভরে গেছে। মূলত সেসব এলাকায় উন্নত জাতের সবজি চাষ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু সেই সবজিগুলো আসলে বরিশালে এসেছে। এক সময় কিন্তু এই বরিশালকে বলা হতো বাংলার শস্য ভাণ্ডার, কিন্তু এখন বরিশালের মানুষদের চাহিদা মেটাতে অন্য অঞ্চল থেকে কিন্তু সবজি এক প্রকার আমদানি করতে হচ্ছে। আমি যদি আজকের যে বাজার দর এই পাইকারি বাজার সেটা একটু তুলে ধরি, তবে সেই চিত্রটি এমন যে ফুলকপি আকার ভেদে 40 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বরবটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, পাতাকপি 15 থেকে 25 টাকা, মূলা 25 থেকে 30 টাকা এবং সিম 65 টাকায় বিক্রি হচ্ছে এখানে কেজি দরে। শালগম কিন্তু এখানে 65 এবং মরিচ 90 টাকা কেজি দরে আসলে এখানে বিক্রি হচ্ছে। তবে শীত যেহেতু এখনো জেকে বসেনি, এই শীত যদি আরেকটু বাড়ে তখন কিন্তু স্থানীয় যে সবজি আছে সেই সবজি কিন্তু এখানকার বাজারে আসা শুরু করবে। আর বিভিন্ন পশ্চিম অঞ্চল, বিশেষ করে খুলনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এসব জায়গার যে সবজি সেগুলোই কিন্তু এখন এই বরিশালের বাজারে সবচেয়ে বেশি দেখা দিচ্ছে। রাত 12টার পর থেকে কিন্তু এই আড়তটিতে আসলে বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে সবজি আনা হয়, যা দেখা যায় যে 6টা থেকে 8টা পর্যন্ত এখানে আর কি খালাস হবার পর বরিশালের বাদবাকি যে 6 জেলা আছে পার্শ্ববর্তী ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা এসব অঞ্চলে কিন্তু এই কেন্দ্রীয় যে কাঁচা বাজার সেখান থেকে কিন্তু পাইকারি দরে
বিভিন্ন মধ্যস্বত্বভোগী যে পাইকার রয়েছে, খুচরা ব্যবসায়ী রয়েছে, তারা নিয়ে যায় এবং আশেপাশের যে উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল সেসব জায়গায় কিন্তু পৌঁছে যায়। এখনও শীত কিন্তু বরিশালে জেকে বসেনি, কিন্তু তারপরও শীতের যে সবজি, সেই শীতের সবজিতে কিন্তু মোটামুটি এই যে বহুমুখী যে কাঁচা বাজার সেটি একদম ভরে গেছে। তবে এখানকার যে ব্যবসায়ীরা বলছে যে বর্তমানের যে বাজার দর সেটা কিন্তু এখন কিছুটা বেশি থাকলেও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। যখনই বরিশালে স্থানীয় বিভিন্ন মাঠের সবজিগুলো বিক্রি শুরু হয়ে যাবে তখন কিন্তু দাম আরও একদম ক্রেতাদের নাগালে চলে আসবে। তবে এখন পর্যন্ত যে দামটি রয়েছে এক প্রকার অফ সিজন হিসেবে, যেহেতু শীত এখনো জেকে বসেনি, তারপরও এত শীতকালীন যে সবজি ক্রেতারা পাচ্ছে, তাই এতে কিন্তু তারা এক প্রকার সন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা কথা বলেছিলাম। এছাড়া যে বরিশালের অন্যান্য জেলা শহরগুলোতে কিন্তু কিছু সবজি সরাসরিও কিন্তু চলে যাচ্ছে, এছাড়া বেশিরভাগ কিন্তু সবজি এই যে পাইকারি যে বাজারটা, এই পাইকারি বাজারের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে ছড়িয়ে যাচ্ছে, বরিশালের বিভিন্ন অঞ্চলেও। মোটামুটি বরিশাল যে সিটি বহুমুখী পাইকারি কাঁচা বাজার, যেটি সেখান থেকে শীতকালীন সবজি আসার, এই ছিল আমার কাছে সর্বশেষ। শ্রেয়া। বরিশাল সিটি বহুমুখী পাইকারি কাঁচা বাজার থেকে শীতের সবজি বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। অব্যবস্থাপনার অভিযোগে গাইবান্ধার 3টি ডায়াগনস্টিক সেন্টারকে 5,000 টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলা হাসপাতালে দালাল চক্রের 8 জনকে 1,000 টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ও র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে কর্তৃপক্ষকে জরিমানার পাশাপাশি 15 দিনের কারাদণ্ড প্রদান করা হয়। রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দালাল চক্রের 8 সদস্যকে 1,000 টাকা করে জরিমানা ও 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ কবি তনন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের 1 বছর পেরিয়ে গেলেও কোনো বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন তারা। গত বছরের 9 নভেম্বর নাসিরনগর উপজেলার শঙ্কাদহ গ্রামে অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় প্রতিবাদ জানান তরুণ কবি মোনাব্বির আহমেদ তনন। এজন্য তাকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা করেন পরিবার। রাঙামাটিতে মারমাদের শ্মশান দখলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন মারমা সম্প্রদায়ের সদস্যরা। এরপর মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বালুখালী ইউনিয়নে স্থানীয় প্রভাবশালী ইসমাইল হোসেন ও তার সহযোগীরা শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে। এতে বাধা দিতে গেলে মারমাদের নানা ধরনের হুমকি দেওয়া হয়। শ্মশানের জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন তারা। আলভি ভাইয়ের ফোল্ডারে দেয়া আছে হাওরের পানি কমার সঙ্গে সঙ্গে বোরো ধানের বীজতলা ও চারা তৈরির কাজে ব্যস্ত সুনামগঞ্জের চাষিরা। তবে গতবারের চেয়ে ব্রি 28 ও 29 জাতের বীজের মূল্য বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। অবশ্য প্রতি কেজিতে 3 টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেল ছবিতে রিপোর্ট। বোরো মৌসুমের বীজতলা ও চারা তৈরিতে ব্যস্ত হাওর অঞ্চলের কৃষকেরা। দিনাজপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, কুমিল্লা, পাবনা, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ ও সিলেটের সরকারি বীজ প্রক্রিয়াজাত কেন্দ্র থেকে প্রতিদিন বীজ বস্তা নিয়ে সুনামগঞ্জের মল্লিকপুরে আসছে শত শত ট্রাক। শ্রমিকরা উঠে পড়ে লেগেছেন বীজ ধান লোড আনলোড করতে। আনলোড হচ্ছে না কেন, কি বিষয় আছে আমরা কিছু বুঝছি না। এদের সাথে কিছু জিজ্ঞেস করলেও ঠিক মতো এদের কাছে কোনো জবাব পাচ্ছি না। 3 দিন হয়ে যাচ্ছে এখনো মাল লাভছে না।
মানে দুর্ভোগে আমরা পড়ে রয়েছি। দ্রুত হাওরের পানি কমে যাওয়ায় আগাম চাষ সম্ভব হলেও বীজ ধানের দাম বেশি হওয়ায় বাড়তি খরচ হচ্ছে। গত বছর ব্রি 28 জাতের বীজ ধানের মূল্য ছিল 390 টাকা, কিন্তু এবার বেড়ে দাঁড়িয়েছে 500 থেকে 530 টাকা পর্যন্ত। আর ব্রি 29 জাতের দাম ছিল 380 টাকা, বিক্রি হচ্ছে 490 থেকে 520 টাকায়। কেজিতে কিনু লাগে 360 টাকা একটা আছে, আর সাদা 29 যেটা এটা আছে আপনার 720 টাকা 50 টাকা বস্তা। আগের তুলনায় প্রায় 120-30 টাকা করে প্রতি বস্তায় বাড়ছে দাম। সরকারে যদি আমাদের কিছু অনুদান করতো তাহলে তো মনে করেন আমরা ধানটা কিছু বাঁচতো। বড় মৌসুমে পুরো জেলায় ডিলারদের কাছ থেকে বীজ সরবরাহ শুরু হয়েছে। প্রতি কেজিতে সরকার 3 টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। আমাদের প্রত্যেকটা উপজেলাতে বীজ ডিলার নিয়োগ করা আছে, ওনারা আমাদের কাছ থেকে সরাসরি বীজটা ক্রয় করে নিয়ে যায়। কৃষক পর্যায়ে যেগুলো ভর্তুকি দেওয়া হয়েছে ওনাদেরকে আমরা ওইটা 30 টাকা আমরা ফেরত দিয়ে দিব। এবছর জেলায় হাইব্রিড স্থানীয় উপসি মিলে 10,612 হেক্টর বীজতলা তৈরি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আর বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,22,695 হেক্টর জমি। কৃষি বিপণন অফিস জানায় এবার হাইব্রিড ও স্থানীয় উপসি মিলে 4,379 মেট্রিক টন ধানের বীজ বরাদ্দ দেওয়া হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। আসন্ন মৌসুমকে সামনে রেখে ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা শুরু করেছেন ফুলের গাছ লাগানো ও পরিচর্যার কাজ। ভালো দাম পাবেন এবং তার মাধ্যমে করোনা ও আমপানের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা তাদের। পাশাপাশি প্লাস্টিক ফুল আমদানি বন্ধ ও কৃষিভিত্তিক ঋণ চালুর দাবি সংশ্লিষ্টদের। যশোর থেকে কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 80-র দশক থেকে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে দেশে সারা জাগান যশোরের গদখালির ফুল চাষিরা। চাষ করা গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা ফুলে দেশে গড়ে ওঠে বিশাল বাজার। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন জেলাতেও শুরু হয় ফুলের চাষ। কিন্তু করোনা মহামারী ও ঘূর্ণিঝড় আমপানের কারণে গত 2 মৌসুমে চরম ক্ষতির শিকার ফুল চাষিরা। আমরা আবার আশায় বলবে দিচ্ছি, এখন দেখা যাচ্ছে আবার নতুন করে আবার ক্ষেত পরিচর্যা করছি। ফুলের চাহিদা খুবই আগামীতে বেশি হবে যদি বাজার ভালো থাকে এবং আশা করা যায় তাহলে এই সমস্ত দেখা যাচ্ছে লস ক্ষতি কিছু হচ্ছে। তাই ফুল চাষে আগ্রহ ধরে রাখতে সরকারি কৃষি প্রণোদনার সফল বাস্তবায়ন দাবি তাদের। কৃষক আছে 15,000, সেখানে মাত্র 1 থেকে 150 কি 200 কৃষক লোন পেয়েছে, বাকিগুলো কিন্তু লোন পায়নি। সরকার যদি এই লোনটা ডাইরেক্ট চাষিতে যদি ব্যাংকের মাধ্যমে দিত তাহলে অনেক চাষি উপকার হইতো। কৃষি ভিত্তিক ঋণ চালুর পাশাপাশি প্লাস্টিক ফুল আমদানি বন্ধ করলে এই খাতকে লাভজনক করা সম্ভব বলে মনে করেন ফুল চাষি নেতা। কৃষি ভিত্তিক ঋণটা চালু করা ফুল চাষি এবং ব্যবসায়ীদের মাঝে এই ফুল সেক্টর ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি নজরদারি এবং সহযোগিতা একান্ত প্রয়োজন। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুল চাষ করা হয়। সময় সংবাদ, যশোর। শরণার্থী এক শিশুর প্রতিনিধিত্ব করা সেই পাপেট ছোট্ট আমাল এবার অংশ নিয়েছে জাতিসংঘের গ্লাসগোয় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও লিঙ্গ সমতার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে সম্মেলনে হাজির হয় সে। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি নিয়ে আসে আমাল। চিঠিটি উপস্থাপন করেন তার অ্যাডভোকেট ব্রিয়ানা ফ্রুয়েন। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের পর এবার হাজির আলোচিত পাপেট আমাল। জেন্ডার দিবসের আলোচনায় অংশ নিতেই উপস্থিত হয় পাপেটটি। এ সময় তাকে ঘিরে ধরেন পরিবেশবিদ ও অ্যাক্টিভিস্টরা, সাদরে অভ্যর্থনা জানায় তাকে। জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের ওপর কী ধরনের প্রভাব ফেলছে তা জানাতেই সম্মেলনে তার আগমন। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি নিয়ে আসে আমাল। তার হয়ে সেই চিঠি পড়ে শোনান তার আইনজীবী ও পরিবেশ আন্দোলন কর্মী ব্রিয়ানা ফ্রুয়েন। এ সময় জলবায়ু সংকটের কারণে নারী ও মেয়েরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছে বলে স্মরণ করিয়ে দেন তিনি। আমরা সম্মেলনে হাজির হয়েছি এই কারণে যে সব মেয়ে শিশুরা যাতে বিশ্বকে প্রতিনিধিত্ব করতে পারে, সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ব্রিয়ানা ফ্রুয়েনের পাশাপাশি সম্মেলনে জলবায়ু ও জেন্ডার সমতা নিয়ে আরও কথা বলেন COP26 এর প্রেসিডেন্ট অলোক শর্মা। জেন্ডার ও জলবায়ু দুটি বিষয়ই একে অপরের সঙ্গে সম্পর্কিত। নারী ও শিশুরা জলবায়ু সংকটের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে।
উঠছে। জলবায়ু সংক্রান্ত সমস্যার কারণে চলতি বছর প্রায় 40 লাখ মেয়ে শিশু তাদের পড়াশোনা শেষ করতে পারেনি। 3.5 মিটার লম্বা বড় আকৃতির পাপেট আমাল তৈরি করেন হ্যান্ডস্প্রিং পাপেট কোম্পানির দক্ষ পাপেটেশিয়ানরা। পাপেটটি 9 বছরের এক সিরিয়ান শরণার্থী শিশুর প্রতিনিধিত্ব করে, যে তার মাকে খুঁজে বেড়ায়। সিরিয়া থেকে প্রথম যাত্রা শুরু করে পাপেটটি এরই মধ্যে ইউরোপের 8000 কিলোমিটার ঘুরে বেরিয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। জার্মানিতে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। চলতি মাসে হঠাৎ করে বেড়ে গেছে আক্রান্তের হার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে আরও লক্ষাধিক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা দেশটির সংক্রমণ বিশেষজ্ঞদের। জার্মানির করোনা সংক্রমণের খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। এ যেন হঠাৎই কোনো এক অদৃশ্য শক্তিতে বেগ পেয়েছে সাময়িক বিরতিতে যাওয়া জার্মানির করোনার সংক্রমণের গতি ও প্রকৃতি। ফের ছড়িয়ে পড়েছে সবগুলো অঙ্গরাজ্যে। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন 24,000-এর কাছাকাছি মানুষ, মারা গেছেন 1.5 শতাধিক। এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন প্রবাসী সহ স্থানীয়রা। দেশটির সংক্রমণ বিশেষজ্ঞ সহ চিকিৎসকেরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আসছে সপ্তাহগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে হাসপাতালগুলোতে ঝুঁকিপূর্ণ রোগীদের জায়গা দেয়া কঠিন হয়ে পড়বে। তৈরি হবে আইসিইউ সংকট। এমনকি গেল শীতের মতো আসতে পারে শাটডাউনও, যাতে আবারও হুমকির মুখে পড়বে গোটা দেশের অর্থনীতি। এমনকি তৈরি হবে নানামুখী অভ্যন্তরীণ সংকটও। শীত যেভাবে বাড়ছে তেমনি করে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে। তো আমরা বর্তমানে সবাই এটা নিয়ে খুবই শঙ্কিত এবং আতঙ্কিত। করোনা বৃদ্ধির কারণে এই বাংলাদেশের সাথে জার্মানির যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক আছে, পুরো সিস্টেমটাকেই একটা এফেক্ট করতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় রবার্ট কোখ ইনস্টিটিউট জানায়, জার্মানিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 96,700-রও বেশি মানুষ। এর মধ্যে সংক্রমণের হার দেখে কোভিড নীতি আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস ফেডার। তিনি দেশের প্রত্যেক নাগরিকদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করার বিষয়টি নিয়েও আলোচনা চালিয়ে যাবেন। তবে সবকিছুর আগে সবাইকে সাবধান হওয়ার পরামর্শ দেশটির প্রধান সংক্রমণ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান ড্রস্টেনের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর আবুধাবির মোসাফফা এলাকায় প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্টের ব্যবসায়ীদের জয় জয়কার। রেস্টুরেন্ট ব্যবসায় ভারতীয়দের পেছনে ফেলে এগিয়ে চলেছে ব্যবসায়ীরা। এই এলাকার সফল ব্যবসায়ীদের অধিকাংশ বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সিটি আবুধাবির জনবহুল শিল্প এলাকা মোসাফফা। এখানে বসবাস করেন বহু প্রবাসী বাংলাদেশি। একসময় এখানকার রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভারতীয়দের দখলে থাকলেও কালের পরিবর্তনে আগের সেই অবস্থানে নেই ভারতীয় ব্যবসায়ীরা। আবুধাবির মোসাফফায় ভারতীয়দের পেছনে ফেলে রেস্টুরেন্ট ব্যবসায় এগিয়ে এখন বাংলাদেশিরা। সফল রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। করোনার মধ্যে মন্দাভাব থাকলেও বর্তমানে ফের জমজমাট বেচাকেনা। আমার মতো এই আবুধাবির মোসাফফা এরিয়াতে মিনিমাম 400-450 আরও এরকম হোটেল ক্যাফেটেরিয়া আছে। আমাদের রেস্টুরেন্ট অনেক ভালো চলতেছে। ইন্ডিয়ার দেশ থেকে বাংলাদেশে এখানে আবুধাবির মধ্যে কিংবা ভারতের মধ্যে সকল দাফে গিয়ে আমরা বর্তমানে বাংলাদেশে যারা এখানে আছি মোসাফফা এরিয়াতে, বর্তমানে বাংলাদেশি রেস্টুরেন্ট অনেক চাহিদা আছে, অনেক বিজনেসের জন্য এখানে ভালো সুবিধা আছে। এখানে আমাদের বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট রয়েছে, এছাড়া গ্রোসারি বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে। করোনার কারণে দীর্ঘ কিছুদিন ব্যবসা বাণিজ্য তাদের স্লো ছিল। রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পেরে খুশি প্রবাসীরা। তবে দীর্ঘদিন ধরে শ্রমিক ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে অনেক প্রতিষ্ঠান। সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। বিয়ে করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। যুক্তরাজ্যের বার্মিংহামে নিজ বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি, যিনি পাকিস্তানে নারীদের শিক্ষার অধিকারের পক্ষে কথা বলায় প্রায় 1 দশক আগে তালেবানের হাতে প্রাণ হারাতে বসেছিলেন।
মঙ্গলবার বিকেলে এক টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। ছবিতে বাবা মার সঙ্গে দেখা যায় নতুন এক ব্যক্তিকে, যার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। উচ্ছ্বসিত মালালা টুইটারে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান, একসঙ্গে কাটাতে চান সামনের পথ। স্বামীর বিস্তারিত পরিচয় প্রকাশ করা না হলেও তার নাম এসার মালিক বলে জানা গেছে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা। গত বছরের জুনে ব্রিটেনে এক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা উল্লেখ করেছিলেন। বলেছিলেন, মানুষকে কেন বিয়ে করতে হবে এটা তিনি বুঝতে পারেন না। কাউকে জীবনের সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে? শুধুমাত্র যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না? বিয়ে নিয়ে তার ওই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অবশেষে সেই মালালাই বিয়ের কাগজে সই করে গাঁটছড়া বাঁধলেন। আবারও দেশের খবর। পদ্মা সেতুর মূল সড়ক পথের কার্পেটিং শুরু হচ্ছে আজ। এই মুহূর্তে পদ্মা সেতু এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, শ্রেয়া, এই বহু কাঙ্ক্ষিত যে পদ্মা সেতুর যে সড়ক পথের কার্পেটিং সেটি কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি যেই হেমন্তের ভোরবেলার যে পরিস্থিতিতে এসে দেখছি যে আজকে কিন্তু বেশ কুয়াশা পড়েছে এবং এই শিশিরে ভিজে গেছে পুরো সেতু। তো সেখানে কিন্তু নানা রকম প্রস্তুতি আছে এবং সেতুর যে 40 নম্বর খুঁটি রয়েছে সেই খুঁটির পাশে কিন্তু এর আগে পরীক্ষামূলক 60 মিটার এলাকায় এই কার্পেটিং হয়েছিল। তার পাশেই কিন্তু এই মূল সেতুর পুরো দমে কার্পেটিং আজকে শুরু হতে যাচ্ছে এবং সেখানে কিন্তু 430 মিটার এলাকায় ওয়াটার প্রুফ লেয়ার দেওয়া হয়েছে, যেটি গেল মাসের 20 তারিখে দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু কার্পেটিং শুরু হবে এবং সেই কার্পেটিংয়ে এলাকাটি তারা বলছেন যে 430 মিটার এলাকা প্রস্তুত রাখা হলেও কিন্তু আজকে একদিনে এতটা জায়গা দেওয়া যাবে না। তবে তারা টার্গেট রেখেছেন যে 100 মিটারও বেশি এলাকায় তারা এই কার্পেটিং করবেন এবং এই কার্পেটিং করবার জন্য যে প্রস্তুতি এবং তারা বলছেন যে কার্পেটিংটি হবে হলো 2 লেয়ারে 100 মিলিমিটার পুরুত্বের এবং তারা কিন্তু প্রথম যে লেয়ারটি দিবেন সেটি কিন্তু 60 মিলিমিটার পুরুত্বের। আবার এর আগেই যেটি ওয়াটারপ্রুফ লেয়ার দেওয়া হয়েছে সেটি কিন্তু প্রায় 3 মিলিমিটার পুরুত্বে যে তাদের থিকনেস এবং সেই জায়গাটির উপরে কিন্তু এই কার্পেটিং হবে। এবং আপনি জানেন যে পদ্মা সেতু এখন মানে একেবারে যান চলাচলের একেবারেই চূড়ান্ত পর্যায়ের কাজ এখন চলছে এবং এই কার্পেটিংয়ের আগে কিন্তু দুই পাশে যে রেলিং যেটি রয়েছে প্যারাপেট ওয়াল, সেই ওয়ালের কিন্তু অনেক অগ্রগতি। এখন মাত্র 1000-এরও কম প্যারাপেট ওয়াল রয়েছে যেটি বসানো বাকি। এছাড়া কিন্তু এই কিছু আগেই যে রোডের যে শেয়ার পকেট আছে, যেই শেয়ার পকেটের সঙ্গে স্পেনের যে যুক্ত করার বিষয়টি আছে, যে উপরতলায় যে সড়ক পথের সঙ্গে যে স্পেনের যুক্ত পয়েন্টগুলো শেয়ার পকেট সেগুলো কিন্তু সব সম্পন্ন করে দেওয়া হয়েছে এবং মাঝখানে যে 4 লেনের যে এই পদ্মা সেতু উপরতলা সেখানে কিন্তু মাঝখানে দুইটি যে লেন সেই লেন করে মাঝখানে বিভক্ত করা হয়েছে। সেই যে ডিভাইডার সেটিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তারা বলছেন 4 কিলোমিটারও বেশি এলাকায় কিন্তু এই ডিভাইডার তৈরি হয়ে গেছে এবং যেখানে প্যারাপেট ওয়াল স্থাপন করা হচ্ছে সেখানে কিন্তু যে স্ট্রিক লাইট লাগাবার জন্য যে বৈদ্যুতিক খুঁটি লাগানোর জন্য সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। যে এটি স্থাপন শুধু এখন বাকি, নাট বল্টু দিয়ে তারা স্থাপন করে দেবে এরকমটি কিন্তু পরিস্থিতি সেখানকার। এবং পদ্মা সেতু যে এখানকার প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলছেন যে এই সেতুর একেবারে জুনের আগেই চালু করবার জন্য যে যে প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু তারা এখন পুরোদমে করছেন এবং সেতুর যে ভায়াডাক্ট যেটি সংযোগ সেতু রয়েছে সেটি কিন্তু জাজিরা প্রান্তে এই কিছুদিন আগেই 120 মিটার এলাকায় তারা কার্পেটিং করেছেন। এখন পুরোদমে মূল সেতুর কার্পেটিং শুরু হচ্ছে আজকে এবং এইটির মধ্য দিয়ে কিন্তু দ্রুত সময়ের মধ্যে কার্পেটিং করার পরেই কিন্তু এখানে যান চলাচল উপযোগী হয়ে যাবে। আর এই কার্পেটিং করার সময় যেই প্যারাপেট ওয়াল কিছু বাকি রয়েছে এবং ডিভাইডার বাকি রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করা যাবে এবং
আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখছি যে এই যে 4 লেনের পদ্মা সেতু যে মাঝখানে ডিভাইডার এই যে কার্পেটিং শুরু হচ্ছে সেটি কিন্তু পশ্চিম প্রান্তে শুরু হচ্ছে, যেটি দিয়ে বা জাজিরা প্রান্ত থেকে যানবাহনগুলো আসবে ঢাকার দিকে সেই প্রান্তেই কিন্তু শুরু হচ্ছে এবং তারা এই ডিভাইডারের কারণে কিন্তু এক প্রান্ত করে তারা শেষ করতে চাচ্ছেন এবং এই যেই 60 মিলিমিটার ঘনত্বের যেই পুরুত্বের যেই লেয়ারটি আজকে দেওয়া হচ্ছে এরপরেই কিন্তু আবার কিছুদিন পরে আবার এর উপরে আরও 40 মিলিমিটার পুরুত্বের আরেকটি লেয়ার দেওয়া হবে, তখনই কিন্তু কার্পেটিং সম্পন্ন হয়ে যাবে। আর এখানে যে ট্রায়ালভাবে যেই 60 মিটার এলাকায় কার্পেটিং করা হয়েছিল সেখানেও কিন্তু যে 60 মিলিমিটার পুরুত্বের রয়েছে সেখানে কিন্তু আরও একটি লেয়ার বাকি রয়েছে। আর এই কার্পেটিং শুরুর আগে কিন্তু নিচে মাটিতে তারা টায়াল দিয়েছে এবং এই টায়ালের পর কিন্তু সেগুলো পরীক্ষা করেছে বিভিন্নভাবে। এখানকার স্থানীয় ল্যাব ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু তারা এই পুরোপুরি কার্পেটিংয়ে যাচ্ছে এবং এই যে কার্পেটিং শুরু হচ্ছে সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওয়াটার প্রুফ লেয়ার, এটি কিন্তু বাংলাদেশে ব্যবহার এই প্রথম তারা বলছেন সংশ্লিষ্টরা, এবং এই যে কেমিক্যাল সেগুলো কিন্তু দেশে বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে। তো এই কোভিডের চ্যালেঞ্জের কারণে এই যে উপকরণগুলো সেগুলো কিন্তু পৌঁছতে বিলম্ব হয়, এরকম নানা কারণে কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু সফলতার সঙ্গে আজকে কার্পেটিং শুরু হয়ে যাচ্ছে এবং 6.15 কিলোমিটার দীর্ঘ যে পদ্মা সেতু, এই কোটি কোটি মানুষের যে ভাগ্য বদলের সেতু সেটিকে ঘিরে কিন্তু আজকে নতুন একটি মাত্রা তৈরি হচ্ছে। সে কারণে কিন্তু প্রকল্প এলাকায় একটা বিশেষ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সহ দায়িত্বশীলদের উপস্থিতিতে কিন্তু এটি শুরু হতে যাচ্ছে। তো এই ছিল পদ্মা সেতুর কার্পেটিংয়ের সবশেষ খবর। পদ্মা সেতুর সর্বশেষ কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। শুধু ক্রিকেটারই নয়, অযাচিত মন্তব্য রোধে খেলোয়াড়দের সঙ্গে কোড অফ কন্ডাক্টের আওতায় আনা উচিত বিসিবি কর্তাদেরও। বর্তমান পরিস্থিতির বিবেচনায় যা অতীব জরুরি মনে করেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বলছেন, ক্রিকেট নিয়ে বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার। বিসিবির সঙ্গে আবারও কাজ করার প্রস্তাব পেলে ভেবে দেখবেন বলেও জানান তিনি। মাহবুব রিমনের রিপোর্ট। ভালো নেই টাইগার ক্রিকেট, ব্যর্থতার পালে তাই পরিবর্তনের হাওয়া, পরিকল্পনা ঠেলে সাজানো গোটা কার্যক্রম। ক্রান্তিকালে তাই ডাকা হচ্ছে দেশের ক্রিকেট বোদ্ধাদের, তবুও শঙ্কা তো রয়েই যায়। মাশরাফি থেকে সালাউদ্দিন, নাজমুল আবেদিন ফাহিম কিংবা ফারুক আহমেদ, গুঞ্জন চলছে বিসিবিতে ফিরছেন তারা, কিন্তু প্রস্তাব পাওয়ার আগেই অনেকে জুড়ে দিচ্ছেন নানা শর্ত। কাজের পরিবেশে থাকতে হবে স্বাধীনতা। তবে কি বোর্ডে বর্তমানে যারা কাজ করেন তারা পুরোপুরি স্বাধীন নন? আমি ওইভাবেই চিন্তা করব যে কাজের স্কোপ কতটুকু, যে কারণে আমি তো একটা পার্টিকুলার কারণে আমি কাজটা ছেড়েছিলাম। সো ওই জিনিসটা কতটুকু ইমপ্রুভ করবে, স্বাধীনতা কতটুকু কাজ করতে পারবো কিনা, কাজের স্কোপ আছে নাকি, যদি এরকম হয় তাহলে ডেফিনেটলি বিবেচনা করবো। মাঠের পারফরমেন্সের সঙ্গে ক্রিকেটার বোর্ড কর্তাদের অযাচিত মন্তব্যে সামগ্রিক পরিবেশ হচ্ছে উত্তপ্ত। ফারুক আহমেদের পরামর্শ, খেলোয়াড়দের সঙ্গে কোড অফ কন্ডাক্টের আওতায় আনা উচিত বিসিবি কর্তাদেরও। দের ইজ এ কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার্স, কোড অফ কন্ডাক্ট থাকা উচিত অফিসিয়ালদেরও, ম্যানেজমেন্টেরও, যে তারা কতটুকু কীভাবে কী বলতে পারে, কতটুকু ডিরেক্ট বলতে পারে। কিছু কথা আছে যেটা হলে গিয়ে হয়তো রুমের মধ্যে হবে, যেটা বাইরে যাবে না। আক্ষেপ আছে পাইপলাইনের সংকট নিয়েও। বললেন, ক্রিকেট নিয়ে স্বল্পমেয়াদে পরিকল্পনাই হচ্ছে কাল। তার সময় হয়নি, আপনি চান্স দিয়েছেন, আবার কিন্তু 4টা ম্যাচের পর তাকে আপনি ছুড়ে ফেলেছেন। এইটা কিন্তু একটা টিমের জন্য কোনোভাবেই আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না। সামনের ব্যস্ত শিডিউলের কথা চিন্তা করে এখনই 3 ফরম্যাটের জন্য আলাদা দল গঠনের পরামর্শ টাইগারদের সাবেক এই অধিনায়কের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সিরিজ চ্যালেঞ্জিং হবে, তবে হাল ছাড়বে না বাংলাদেশ দলও, বলছেন খালেদ মাহমুদ সুজনের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটার তৌহিদ হৃদয়। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই ব্যাটসম্যান। জাতীয় দলের সুযোগ পেতে উন্মুখ হয়ে আছেন হৃদয়। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের বিশেষ ক্যাম্পে ডাক পাওয়া 7 ক্রিকেটারের একজন তৌহিদ হৃদয়। বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, ম্যানেজমেন্টের নতুন ভাবনার অংশ।
সামনে তাকাতেই হচ্ছে। লিটন সৌম্যর সুপ্ত প্রতিভার জালে আর আটকে থাকা চলছে না। ওমান আমিরাতের বিশ্বকাপ পুরো সিস্টেমের ওপর আঘাত এনেছে। এলোমেলো বিসিবি সমাধানের পথ খুঁজছে ক্রিকেটার বদলে। বিশ্বকাপের পরপরই ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। স্কোয়াড বদলে কি ভাগ্য বদলাতে পারবে টাইগাররা? অবশ্যই চ্যালেঞ্জিং হবে, কারণ আমরা ফিল করি যে অবশ্যই আমরা ঘরের মাঠে আমরা ভালো টিম, আমাদের সাথে অত সহজে আমরা বিট হব না ইনশাল্লাহ। তারপর আমাদের টাফ সময় যাইতেছে, কিন্তু আমি মনে করি পার্সোনালি ফিল করি যে যদি আমরা আমাদের ভালো বেস্ট এফোর্টটা দিয়ে খেলতে পারি, সবাই সবার জায়গা থেকে ভালো কিছু করতে পারি, ইনশাল্লাহ ভালোভাবে ওভারকাম করব। ক্রিকেটার হৃদয়ের কথা কি দর্শকের হৃদয় ভরাতে পারবে? বিশ্বকাপের পর ক্রিকেটারদের ওপর থেকে তো আস্থাই হারিয়ে ফেলেছেন সমর্থকরা। অন্যদিকে সুপার 12-এ প্রতিটি ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠা পাকিস্তানকে ভয় পাচ্ছে সব প্রতিপক্ষ। তবে বিশ্ব চ্যাম্পিয়ন তৌহিদ হৃদয়ও দৃঢ়চেতা। যতদিন আমরা ক্রিকেট খেলবো ততদিনই আমাদের এটা একটা কনফিডেন্স দিবে, কারণ আমরা একটা ওয়ার্ল্ড কাপে একটা উইন হয়েছি এবং পার্সোনালি আমরা সবাই প্রত্যেকটা প্লেয়ার ফিল করি যে আমাদের কীভাবে ওয়ার্ল্ড কাপটা জিততে হয়। আমরা ইনশাল্লাহ ওই কাজটা করছি এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই আমাদের প্রত্যেকটা প্লেয়ার আমাদের ইনশাল্লাহ নেক্সট টাইম যে বড়দের যে ওয়ার্ল্ড কাপটা আছে ইনশাল্লাহ আমরা একদিন পাবো ইনশাল্লাহ। 16 নভেম্বর সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা বাবর আজমদের। 19 নভেম্বর থেকে শুরু 3 ম্যাচ টি20 সিরিজ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 6 ভেন্যুতে হবে এবারের প্রিমিয়ার লিগ ফুটবল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় বিপিএল এর জন্য ভেন্যুর সংকটে বাফুফে। বিভিন্ন টুর্নামেন্ট কমলাপুর আয়োজন করলেও প্রিমিয়ার লিগ ঢাকার বাইরে আয়োজন করতে চায় ফেডারেশন। এজন্য 6টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। বিকল্প 2টি ভেন্যু বিবেচনায় রেখেছে ফুটবল ফেডারেশন। নির্বাহী কমিটি ও পেশাদার লীগ কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান সালাম মোর্শেদি। এদিকে 27 নভেম্বর থেকে শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবল। গেল মৌসুমে করোনার কারণে হয়নি স্বাধীনতা কাপ ফুটবল, তবে এবার এ আসর দিয়ে মৌসুম শুরু করছে বাফুফে। প্রিমিয়ার লিগের গেল আসরে খেলা হয়েছে 4 ভেন্যুতে, এবার বেড়েছে আরও 2 ভেন্যু। সংস্কারের কারণে পাওয়া যাবে না বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। স্বাধীনতা কাপ সহ অন্য টুর্নামেন্টগুলো কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে করতে চায় বাফুফে। বিপিএল এর জন্য 6 ভেন্যুর পাশাপাশি বিকল্প আরও 2টি ভেন্যু পরিকল্পনায় রেখেছে বাফুফে। বৈরী আবহাওয়া বা যে কোনো সমস্যায় প্রয়োজন পড়লে যাতে ভেন্যুগুলো ব্যবহার করা যায়, সে সঙ্গে ক্লাবগুলোর আর্থিক ক্ষতিও যাতে না হয়, এসব ভাবনা থেকেই বিকল্প ভেন্যুর পরিকল্পনা। আমরা ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে আমাদের এই বছরের মৌসুমের যাত্রা শুরু হবে অন 27 নভেম্বর। 8টা স্টেডিয়াম যেটি আমরা চূড়ান্ত করেছি প্রাথমিকভাবে, সেই 8টা স্টেডিয়ামে হলো আপনার কুমিল্লা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল / ময়মনসিংহ, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী এবং আমরা 2টো ভেন্যু রেখেছি ঢাকার খুব সন্নিকটে, টঙ্গী ভেন্যু এবং বসুন্ধরার নবনির্বাচিত যে ভেন্যুটি হচ্ছে, এই 2টো কাছে ভেন্যুটা রাখছি যাতে আমরা ম্যাচটা শিফট করে এখানে দিতে পারি। বাফুফের প্রতিনিধি কারা হচ্ছেন এদিন সভায় তাও চূড়ান্ত করেছে বাফুফে। কাজী নাবিল আহমেদ এমপি সহসভাপতি বাফুফে এবং জনাব মহিউদ্দিন আহমেদ মহি সহসভাপতি বাফুফে, অর্থাৎ এই 2 জন প্রতিনিধি আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে, তারা পরবর্তী মিটিং থেকে তাদের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে অনুমোদন না থাকায় সভায় এসেও যোগ দিতে পারেননি মোহামেডানের লীগ কমিটির প্রতিনিধি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী বাইচি দেখতে ভিড় করেন গড়াই নদীর তীরে। সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে সোনার বাংলা গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় সংসদ সদস্য। মাগুরার প্রতিযোগী বিশ্বজিৎ বাপির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঢাকঢোল আর কাঁসার ধরির আওয়াজের সাথে মাঝি মাল্লাদের ছুটে চলা, গড়াই নদীর 2 পাড়ে হাজারো দর্শকের করতালি। সেরার মুকুট জিততে সারিবদ্ধ নৌকাগুলো একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। শ্রীপুরের খসিয়াল গ্রামে গড়াই নদীতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। বৈঠার ছন্দে ছন্দে চলে মাঝি মাল্লাদের কে কার আগে যাওয়ার প্রতিযোগিতা। আমলসার ঘাট থেকে 3 কিলোমিটার পেরিয়ে খসিয়াল ঘাটে গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলা আয়োজন করায় খুশি এলাকাবাসী। এখানে আসছি
হচ্ছে ঘুরছি, মজা লাগছে, নৌকাবাজ দেখছি, অনেক রকম নৌকা দেখতেছি। আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্যই অপেক্ষা করি যে এই দিনটা কবে আসবে, আত্মীয় স্বজন সবাই এক জায়গা হবো, ঘুরবো, আনন্দ করব। ঢাকা থেকে আসছি বন্ধু বান্ধব নিয়ে, নৌকাবাজ দেখতে আসছি, অনেক ভালো লাগলো, এনজয় করলাম। গ্রামের ঐতিহ্যবাহী এটা ধরে রাখা আমাদের সবারই উত্তম। দিন যত যাচ্ছে তত আমাদের বাংলাদেশ সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাই যে বাংলাদেশের ঐতিহ্য সব ধরে রাখি আমরা সবাই। এই খেলাটা যদি আরো বেশি বেশি হয় তাহলে ছেলেরা বিপথে যাবে না, এরা এরই ভিতর দিয়েই সুন্দর সুস্থভাবে থাকার চেষ্টা করে। নদী ভাঙন কবলিত মানুষকে বিনোদন দিতে সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে এমন আয়োজন নিয়মিত রাখার আশ্বাস আয়োজকদের। সাথে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পন্ন করতে নেওয়া হয়েছে ব্যবস্থা। নদী ভাঙন এলাকার মানুষগুলোর মনের অনেক কষ্ট, সেই কষ্টকে লাঘব করবার জন্য, গ্রাম বাংলার ঐতিহ্যকে রক্ষা করবার জন্য গ্রামবাসী উদ্যোগ নিয়ে এই আয়োজনটা করে থাকে। শ্রীপুর এলাকায় যে নৌকাবাইজ অনুষ্ঠিত আছে, এখানে 5 স্তরের নিরাপত্তা প্রতিষ্ঠিত করেছি। এই নৌকাবাইজের মাধ্যমে আমাদের এলাকার মানে ঐতিহ্যটা ধরে রাখার জন্য অনেক দূর আমরা এগিয়ে আছি। মাগুরা সহ কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ীর 12টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে রাজবাড়ীর লালন সার নৌকা প্রথম হয়েছে। সময় সংবাদ, মাগুরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 5 দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফ্রান্সে। এলিসি প্রাসাদের রাজকীয় সংবর্ধনা, ম্যাক্রো হাসিনা বৈঠক। বুড়িগঙ্গায় নোংরা পানিতে ধোয়া হচ্ছে রাজধানীর বেশিরভাগ হাসপাতালের কাপড়, নেই কোনো নজরদারি। সনাতন পদ্ধতি না পাল্টালে সংক্রমণের আশঙ্কা। 4 দিনের পরিবহন ধর্মঘটে তৈরি পোশাকের কন্টেইনার না নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়েছে 7টি জাহাজ। ক্ষতি $50 লাখ, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা। আবেদন কার্ডের তথ্য সংগ্রহ করে প্রতারকদের দিত পাসপোর্ট অফিসের ঝাড়ুদার। পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের জন্য দাবি করা হতো টাকা, গ্রেফতার 2।